বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমা। এখনকার প্রধান খবর। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে নাগর্ণ কারাবাখের যুদ্ধে তার বাহিনীর বহু সৈন্য হতাহত হয়েছে এবং আজেরি বাহিনী কিছু সাফল্য পেয়েছে। শুধু মেডিকেল রিপোর্ট না থাকার কারণে ধর্ষণ মামলার আসামি খালাস পেতে পারে না। বাংলাদেশের হাইকোর্টের এরকম একটি রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলছেন ভবিষ্যতে মামলাগুলোর ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ হতে পারে। রেফারেন্সে অবশ্যই কাজ করো যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি এইভাবে পুলিশ রিফিউজ করে, যদি পিয়ন তার নিজের নিয়ন্ত্রণের বাইরে যদি কোনো ঘটনার জন্য তার মেডিকেল রিপোর্ট না হয়। আরও থাকবে বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জ থানায় আটক এক ব্যক্তি গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত পাওয়া গেছে বলে অভিযোগ, তবে পুলিশ বলছে এটি আত্মহত্যা। থাকবে ফোন ইন। এসব নিয়েই আজ রাতের পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান স্বীকার করেছেন যে বিতর্কিত নাগর্ণ কারাবাখ ভূখণ্ড নিয়ে আজারবাইজানের সাথে লড়াইয়ে তার বাহিনীর বহু সৈন্য হতাহত হয়েছে। তবে টিভিতে দেওয়া এক ভাষণে মিস্টার পাশিনিয়ান বলেন, সাধারণভাবে পরিস্থিতি এখনও আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের আক্রমণে আজেরি পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা এখন ভেঙে পড়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করেছেন যে আর্মেনীয়রা আজারবাইজানের গ্যাস ও তেল পাইপলাইন আক্রমণের চেষ্টা করছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভরত জনতা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চার দফতর ঘিরে রেখেছে এবং তার পদত্যাগ দাবি করছে। পুলিশ প্রথমে জনতাকে আটকে রাখলেও পরে সরকারি ভবনে যেতে দেয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ, একটি নতুন সংবিধান রচনা এবং রাজা মহা ভাজিরালঙ্কর্নের ক্ষমতা সীমিত করার দাবি তুলছেন। ইরান সেদেশে নতুন করে বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। তেহরান, মাশাদ এবং ইস্পাহান, এই তিন শহরের মধ্যে লোক চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সবশেষ সরকারি তথ্যে বলা হয় আরও 279 জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে সংক্রমণ শুরু হবার পর একদিনে এটি মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। নেদারল্যান্ডসের সরকার সেদেশে গুরুতর রকমে অসুস্থ এমন 1 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে ইউথেনেসিয়া বা স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি দেবার এক পরিকল্পনা অনুমোদন করেছে। যেসব শিশু রোগের কারণে তীব্র বেদনা অনুভব করছে এবং আরোগ্যের কোনো আশা নেই, তাদের ক্ষেত্রে এই নতুন আইন প্রযোজ্য হবে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লাস্কারগাহের কেন্দ্রের কয়েক কিলোমিটারের মধ্যে আফগান বাহিনী এবং তালেবান জঙ্গিদের মধ্যে চলমান লড়াই তত্ত্বাবধান করার জন্য প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং ওই প্রদেশে গিয়েছেন। আফগানিস্তানের বিশেষ কমান্ডো বাহিনী তালেবানের অগ্রাভিযান ঠেকানোর চেষ্টা করছে। রাশিয়ার সরকার বিরোধী রাজনীতিবিদ আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছে। ফ্রান্স ও জার্মানির প্রস্তাব করা এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে 6 জন রুশ নাগরিক এবং একটি গবেষণা প্রতিষ্ঠান যারা ওই আক্রমণে জড়িত ছিল বলে বিশ্বাস করা হয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। এতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে FM প্রচার তরঙ্গে আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। ধর্ষণ মামলায় মেডিকেল রিপোর্ট মুখ্য নয় এবং শুধুমাত্র মেডিকেল রিপোর্ট না থাকার কারণে ধর্ষণ মামলার আসামি খালাস পেতে পারে না। বাংলাদেশের হাইকোর্ট এমন একটি রায় দেবার পর দেশটির অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলছেন যে এই রায় সাধারণভাবে সকল ক্ষেত্রে প্রযোজ্য না হলেও ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে ধর্ষণের পর মেডিকেল পরীক্ষার শর্ত শিথিল হতে পারে এমন সম্ভাবনা সৃষ্টি করেছে। ওই রায়ে আরও বলা হয়েছিল যে ভিকটিমের মৌখিক সাক্ষ্য এবং অন্যান্য সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ভিত্তিতেই তাকে সাজা দেয়া যেতে পারে।
এই বিষয়টির দিকে খেয়াল রাখছিলেন সংবাদদাতা সাইয়েদা আক্তার। তিনি এখন ঢাকা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সাইয়েদা, হাইকোর্টের যে রায়টির কথা বলা হয়েছে তাতে কি বলা হয়েছিল, প্রথমে বিস্তারিত সেটি আপনি আমাদের বলুন। পুলক, এই রায়টি ঘোষণা করা হয়েছিল এই বছরের ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। তাতে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সেটি বহাল রেখেছে হাইকোর্ট। আজকে যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে তারপর এই সংক্রান্ত আদালতের পর্যবেক্ষণ এটি সবার দৃষ্টিগোচর হয়েছে। তো এই মামলাটির ক্ষেত্রে যেটি হয়েছে যে ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে তার পরিবার পুলিশের কাছে গেলে প্রথমে পুলিশ মামলা নেয়নি। এরপর যখন তার মেডিকেল পরীক্ষা করার কথা ছিল সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী একজন পুলিশ সদস্য সাথে থাকবার কথা, কিন্তু ওই কিশোরীকে যখন হাসপাতালে নেওয়া হয়েছিল তার সাথে কোনো পুলিশ সদস্য ছিল না, যে কারণে ডাক্তার মেডিকেল পরীক্ষা করাতে অস্বীকার করেছিলেন। এভাবে 21 দিন পার হয়ে যাওয়ায় সেই সময় ওই ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা আর করানো হয়নি। কিন্তু তিনি যে ধর্ষণের শিকার হয়েছেন সেটি মামলা পরিচালনার সময় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, এটি ওই রায়ে বলা হয়েছে। এবং এই কারণেই আদালত রায়ে বলেছে যে শুধু মেডিকেল রিপোর্ট না থাকার কারণে ধর্ষণ মামলার আসামি খালাস পেতে পারে না। যেটি বলা হয়েছে যে ভুক্তভোগীর মৌখিক ও পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রমাণিত হয় তার ভিত্তিতেই আসামিকে সাজা প্রদান করা যেতে পারে। এছাড়া মেডিকেল রিপোর্ট না থাকার কারণে আসামি ধর্ষণ করেনি এবং ধর্ষণ করেনি সেটা যেমন প্রমাণিত হয় না, তেমনি সেই কারণে আসামি খালাস পেয়ে যাবে এই অজুহাতে, অর্থাৎ মেডিকেল রিপোর্ট নাই সেই অজুহাতে আসামি খালাস পেয়ে যাবে, সেটিও গ্রহণযোগ্য নয়, এমনটি বলা হয়েছে ওই রায়ে। তো সাইয়েদা, আদালতের ক্ষেত্রে যেমনটা হয় যে কোনো এক বিষয়ে একবার একটা রায় হলে ওই ধরনের মামলায় পরবর্তী ক্ষেত্রে বিচারকরা পূর্ববর্তী রায়গুলোর কথা বিবেচনা করেন এবং সেগুলোকে এক ধরনের রেফারেন্স বা প্রেসিডেন্স হিসাবে বিবেচনা করেন। তো এই ক্ষেত্রে এই রায় কি ভবিষ্যতে এক ধরনের রেফারেন্স হিসাবে কাজ করবে, কি বলা হচ্ছে? পুলক, আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি আমাকে বলেছেন যে এই রায়টি একটি নির্দিষ্ট মামলার রায় এবং এটি সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য নয়। তবে ভবিষ্যতে যখন ধর্ষণ মামলা হবে এবং ধর্ষণ মামলা পরিচালনার ক্ষেত্রে এটি একটি রেফারেন্স হিসেবে কাজ করতে পারে, তিনি আমাকে এমনটি বলেছেন। আপনার রেফারেন্সে অবশ্যই কাজ করো যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি এইভাবে পুলিশ রিফিউজ করে, যদি পিয়ন তার নিজের নিয়ন্ত্রণের বাইরে যদি কোনো ঘটনার জন্য তার মেডিকেল রিপোর্ট না হয় এবং যদি এটাকে প্রমাণিত হয় যে আপনাকে প্রমাণ, এখানে যেমন আর একটা কথা যেটা বলছেন যে এই মামলা যেহেতু এই পারিপার্শ্বিক অবস্থাটা এমন ছিল যে মেডিকেল রিপোর্ট সে করাতে পারে নাই এবং এই মেডিকেল রিপোর্টটা বলছে এখানে লাগবে না, কারণ যেহেতু অন্য সবকিছু তার প্রমাণের ক্ষেত্রে সে সবকিছু প্রমাণ করতে পারছে। পুলক, এখানে ধর্ষণের মামলার ক্ষেত্রে ভুক্তভোগী যদি দেরিতে মামলা করে তাহলে সেটি মিথ্যা নয়, এই রায়ের পর্যবেক্ষণে এরকম আরেকটি কথাও বলা হয়েছে আজকের এই রায়টিতে। সাইয়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার সাইয়েদা আক্তার। বাংলাদেশে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় আটক থাকা একজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে এটি আত্মহত্যা। এই ঘটনাটির খবর এমন এক সময়ে এলো যখন এর মাত্র 3 দিন আগেই সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনের কারণে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগের তদন্ত চলছে। বাংলাদেশে হেফাজতে মৃত্যু বন্ধে বছর 7 আগে আইন প্রবর্তন করা হয়, পুলিশ বাহিনীতে নানা ধরনের সংস্কারের উদ্যোগও নেওয়া হয়, কিন্তু তারপরেও এ ধরনের ঘটনার অভিযোগ প্রায়ই উঠছে। শুনুন এ নিয়ে ঢাকা থেকে শাহনাজ পারভিনের প্রতিবেদন। ঢাকা জেলার নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার থানার হাজতখানায় টয়লেটের জানালায় গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে সেখানে আটক এক অভিযুক্তর মরদেহ। স্থানীয় পুলিশ বলছে রোববার একটি হত্যার অভিযোগে লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করার পর আটক ব্যক্তি তার পরনের লুঙ্গি ব্যবহার করে আত্মহত্যা করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ঘটনাটি সম্পর্কে আজ সাংবাদিকদের বলেছেন, যে ঘটনাটা নবগঞ্জ এলাকায় হয়েছে, 35 বছর বয়স্ক এক মহিলা, তার লাশ পাওয়া গিয়েছে এবং যিনি আত্মহত্যা করেছেন এর ভিতরে কিছু পারিবারিক গন্ধ পাওয়া যাচ্ছে। কাজে আমরা কিছু বলার আগে তদন্তটা শেষ হলে তারপরে আপনাদের সমস্ত কিছু জানাবো।
তবে যে ঘটনাটি আজ আলোচনার কেন্দ্রে রয়েছে সেটি হলো সিলেটে একটি পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ। প্রাথমিকভাবে ফাঁড়ির পুলিশের বক্তব্য ছিল ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত যুবকের পরিবার পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ তোলে এবং ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা কিছু ফুটেজ স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সেটি নিয়ে তদন্তের জোরালো দাবি ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষক উম্মে ওয়ারা বলছেন, কাউকে আটকের পর পুলিশের হেফাজতে রাখা সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা আছে? আমাদের সংবিধানে কিন্তু ৩৩ নম্বর ধারাতে কিন্তু স্পষ্ট বলা আছে হেফাজতে নিয়ে একজন মানুষকে কখনোই সেভাবে রাখা যাবে না। হ্যাঁ, এখানে বলা আছে যে একজন মানুষকে অ্যারেস্ট করবার পর তাকে ২৪ ঘন্টার মধ্যে তাকে তার অ্যাডভোকেটের সাথে তাকে যোগাযোগ করে দিতে হবে, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। ২০১৩ সালের একটি আইন আছে যেখানে স্পষ্ট করে বলা আছে যে পুলিশের হেফাজতে নিয়ে কাউকে নির্যাতন করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না। কাজে কোনো দিক থেকেই এটিকে জাস্টিফাই করবার কোনো সুযোগ নাই। বাংলাদেশে পুলিশের হেফাজতে নির্যাতনের নিয়মিত অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে হেফাজতে আটকে রেখে নির্যাতন করে অর্থ আদায়েরও বহু অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম ৮ মাসে জেল কাস্টডিতে মারা গেছে ৫৩ জন। বাংলাদেশে ২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়ন করা হলেও ৭ বছরে মাত্র একটি মামলায় ৩ জন পুলিশের বিচার হয়েছে গত মাসে। এ পর্যন্ত এই আইনের অধীনে মামলা হয়েছে মোটে ১৭টি। বাংলাদেশে পুলিশের পক্ষ থেকে ২০১৩ সালের আইনটি বাতিল বা সংশোধনের সুপারিশ করা হয়েছে বেশ কয়েকবার। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, রাজনৈতিক সুবিধা নিতে পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ না করা গেলে বাহিনীটির সংস্কার সম্ভব নয়। আমরা যখন পুলিশকে ব্যবহার করি আমার স্বার্থে, ক্ষমতাকে ধরে রাখার স্বার্থে, এবং পুলিশকে দিয়ে শুধুমাত্র একটা বড় অংশকে যখন আমার নিরাপত্তার কাজে ব্যবহার করি, জনগণের নিরাপত্তাকে বাদ দিয়ে আমরা যখন পুলিশকে দিয়ে রাজনৈতিক কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করি পুলিশকে, তখন পুলিশের কাছ থেকে কিন্তু আমরা জবাবদিহিতা বা স্বচ্ছতা আশা করতে পারি না। পুলিশকে সংস্কার করার আগে রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সংস্কার করার ব্যাপার। সিলেটের ঘটনাটি বাংলাদেশে নতুন করে আবারও পুলিশের হেফাজতে নির্যাতনের মৃত্যুর বিষয়টি সামনে নিয়ে এসেছে। সিলেটের পুলিশ ফাঁড়িটির সামনে গত ৩ দিন ধরে স্থানীয়রা ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই ঘটনায় দায়ী ব্যক্তিকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। অন্যদিকে সিলেটের মৃত যুবকের মরদেহ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত। ঘটনা তদন্তে নিয়োজিত দলটি আজ পুলিশ ফাঁড়িটি পরিদর্শন করেছে। শাহনাজ পারভিন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF বলছে যে চলতি বছরে ভারতের অর্থনীতি আরও সংকুচিত হবে। IMF-এর এক পূর্বাভাসে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ভারতের জিডিপি 10%-এরও বেশি সংকুচিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে এর থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হচ্ছে মানুষের হাতে খরচ করার মতন অর্থ দেয়া। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামের প্রতিবেদনটিতে IMF বলছে, এবছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে প্রায় 4.5%। ভারতের ক্ষেত্রেও নেতিবাচক প্রবৃদ্ধির কথা বলছে IMF। তাদের রিপোর্টে এই হার হবে -10.3%। ভারতের রিজার্ভ ব্যাংকও পূর্বাভাস দিয়েছিল যে জিডিপি 9.5% সংকুচিত হবে, কিন্তু IMF-এর মতে ভারতের অর্থনীতির পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। অর্থনৈতিক বিষয়ের বিশ্লেষক কুনাল বোস বলছিলেন, সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু স্টিমুলাস দিয়েছে, কিন্তু তাতে দেখা গিয়েছে যে যেটা কনজিউমার ডিমান্ড সেভাবে বাড়েনি। তার কারণ হলো যাদের হাতে কিছু টাকাও আছে তারা ভাবছেন না টাকাটা রেখে দেওয়া দরকার, এই করোনা ভাইরাস কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। অনেক চাকরিতেই হয়তো চাকরিটা রয়েছে কিন্তু মায়না কেটে দেওয়া হয়েছে, সুতরাং ইকোনমির উপরে ইম্প্যাক্টটা কিন্তু ভীষণ রকম পড়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির এই নেতিবাচক বৃদ্ধি আটকাতে সরকারকে খরচ করার মতো নগদ অর্থ দিতে হবে সাধারণ মানুষের হাতে, কিন্তু তাতেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অবসরপ্রাপ্ত অধ্যাপক অম্বুজ মহান্তি। রঘুরাম রাজন থেকে আরম্ভ করে অন্যান্য ইকোনমিস্টরা বলছেন যে কোনো প্রকারে কনজাম্পশন বাড়াতে হবে। শুধু যদি আপনি কিছু ক্যাশ দিয়ে দেন তাতেও যে কনজাম্পশন খুব একটা বাড়বে কিনা আমার যথেষ্ট ভয় আছে, কারণ মানুষ প্রাণের ভয়ে আছে এখন।
সেই পয়সাটা হয়তো সঞ্চয় করতে আরম্ভ করবে, খুব একটা ইনভেস্ট করবে না। যদি ওরকম কিছু একটা হতো না, কনজামশন কার্ড যে আমি 10,000 টাকা দিচ্ছি না, একটা 10,000 টাকার কুপন দিচ্ছি যে আপনি জিনিস কিনুন, এই পুজো আসছে, জামা কাপড় কিনুন, যে যা খুশি খরচ করুন। সংখ্যাতত্ত্ববিদদের ব্যাখ্যা, IMF এর পূর্বাভাস অনুযায়ী ভারতের মানুষের মোট আয় কমবে প্রায় 20 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ অর্থ কম আয় হলে খরচও কম করবেন মানুষ। ভারত সরকার মে মাসে 20 লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিল, কিন্তু সেই প্যাকেজের প্রভাব খুব একটা পড়েনি বলেই বিশেষজ্ঞদের ধারণা। গত সোমবার শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য কিছু অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কুণাল বোসের কথায়, সেটা কিন্তু সরকার অনেক দেরিতে করলো, তাও এটা রেস্ট্রিক্টেড আছে। যারা সরকারি কর্মচারী তাদের বলছে যে না, তোমাকে লিভ ট্রাভেল অ্যালাউন্সের বদলে আমরা ক্যাশ টাকা দিয়ে দেবো যাতে তুমি বাজারে গিয়ে খরচা করতে পারো। এটা সরকারের বোঝা উচিত ছিল যে মানুষের হাতে টাকা থাকা খুব প্রয়োজন। ভারতের অর্থনীতির বেহাল দশা নিয়ে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছেন, 6 বছরের বিজেপির ঘৃণা ভরা সাংস্কৃতিক জাতীয়তাবাদের নিট ফল হলো বাংলাদেশও ভারতকে টপকে যেতে চলেছে। সঙ্গে তিনি IMF-এরই দেওয়া একটি চার্ট দিয়েছেন, যাতে নেপাল, ভারত আর বাংলাদেশের মাথাপিছু জিডিপির হার দেওয়া হয়েছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে ফোন ইন পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে অতিথিকে নিয়ে অপেক্ষা করছেন সায়েদা আক্তার। সায়েদা। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ রক্তশূন্যতা, লিউকেমিয়া, থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়া সহ রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা রহমান। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আমাদের সাথে ইতিমধ্যেই যারা লাইনে সংযুক্ত হয়েছেন তাদের দিয়ে শুরু করি। প্রথমেই চট্টগ্রামের একজন শ্রোতা রুনা আক্তার, তিনি তার প্রশ্নটি করবেন চিকিৎসকের কাছে। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, আপনাকে বলুন। হ্যাঁ ম্যামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড হচ্ছে প্রায় 17-18 বছর আগে, আরো বেশি দেরিও হতে পারে, ওনার হচ্ছে একটু জন্ডিস হয়েছিল। এখন চিকিৎসা করছে, মোটামুটি ওনার রক্ত শূন্যতা মানে বেড়ে গেছে আর কি, ওখান থেকে মানে অনেক শুকিয়ে গেছে। আর হচ্ছে মাঝে এর পরও আবার 7-8 বছর পর আরেকবার রক্ত শূন্যতা হয়েছিল, ওনাকে রক্ত দেওয়া হয়েছে। এরপরে এখন মাঝে মধ্যে ওনার নাকি হাত একটু মানে ব্যথা করতেছে, আর হচ্ছে একটু হাতের সেন্স একটু চলে যায় আর কি মাঝে মধ্যে, মানে আমরা যে মাথা ব্যথা করি বলি না, ওই রকম লাগে আর কি। এখন উনি যে পরিমাণ শুকাইছে, আমার মতে হচ্ছে ছেলেদের থেকেও মেয়েদের তুলনায় ছেলেদের হাত একটু মোটা থাকে, বেশি শুক না, আর ওনার সরাসরি কোনো লোমই নেই, আর ওনার হচ্ছে বেশি দুর্বলতা, স্যালাইন খেতে থাকে সবসময়, উনি কোনো নর্মাল কাজই করতে পারে না, এখন বেশি শরীর দুর্বল। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স হচ্ছে 11 বছর, এখন ওর একটু ঠান্ডার ভাব, মানে গরমকালে ওর ঠান্ডার ভাবটা আসে, মানে গোসল করতে গেছে ওর থেকে একটু ঠান্ডা লাগতেছে, বা ফ্যানের বাতাস চলতেছে সামান্য চললে ওর থেকে একটু ঠান্ডার ভাব লাগে। এখন সেটা আমি বুঝতে পারছি না যে আসলে কোন সমস্যার কারণে আমার হাজবেন্ডের এই সমস্যা, আর হচ্ছে জন্ডিসের কারণে নাকি রক্তশূন্যতার কারণে, আর আমার মেয়ের সমস্যাটাও বুঝতে পারছি না, আসলে এটা আমার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার প্রশ্ন শেষ হয়েছে? কথা বলবো আমি? জি আপনি বলুন। জি, ওনার হাজবেন্ডের যে সমস্যাটা বললেন, তো ওনার হাজবেন্ড, আমার একটা প্রশ্ন হলো যে উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন কিনা? খাওয়া দাওয়া মোটামুটি খাই, কিন্তু হচ্ছে ওর মানে পানিটা মোটামুটি খাই, বিদায় উনি আমাকে এমনি সবসময় বলে যে আমি পানির কারণে আসলে বেঁচে আছি, ওটা বলে আমাকে, কিন্তু পানিটা প্রচুর পরিমাণে খাই। নর্মাল খাওয়া দাওয়াটা কম করছে, তাই তো? খাওয়া দাওয়া করে মোটামুটি, মানে আমরা যেভাবে খাই সেভাবে করতেছে। তাহলে ওনার রক্তশূন্যতা যে আছে সেটা বুঝতে পারছেন কেমন করে? ব্লাডের কোনো টেস্ট করা হয়েছে? হিমোগ্লোবিন লেভেল দেখা আছে কিনা? এটা আর চেক করে নাই, 7-8 বছর আগে একবার হয়েছিল, বুঝছিলাম না রক্তশূন্যতা, ব্লাড দেওয়া হয়েছে, তখন আর তো চিকিৎসা করতে যায় নাই। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে এখন যেটা, যে ওনার সত্যি রক্তশূন্যতা আছে কিনা।
তো সেটা বোঝার জন্য স্পেসিফিক টেস্ট হলো ব্লাডের হিমোগ্লোবিন লেভেল দেখা। এছাড়া ওনাকে যদি আশেপাশের কোনো ডাক্তারকে দিয়ে দেখিয়ে ওনার রক্তশূন্যতার লক্ষণ থাকে, শরীর যদি বেশি ফ্যাকাশে হয়ে যায় বা চোখে এনিমিয়া বা শরীরের অন্যান্য অংশে এনিমিয়ার লক্ষণগুলো থাকে, তাহলে বুঝতে হবে যে রক্ত কম আছে, এবং ব্লাডের হিমোগ্লোবিন দেখে রক্তের কতটুকু কম আছে সেটা বুঝে, এবং সাথে আমরা আয়রন টেস্ট করে, আয়রন প্রোফাইল করে আয়রনের ঘাটতি আছে কিনা সেটা দেখে আমরা প্রয়োজনে আয়রন দিতে পারি। আর যদি আয়রনের ঘাটতি না থাকে এবং রক্তশূন্যতা ছাড়াও অন্যান্য কারণেও তার এই সমস্যাগুলো হতে পারে, সুতরাং আগে আমাদের বুঝতে হবে রক্তশূন্যতা আছে কি নাই। আগে আপনার একটা সিবিসি, রুটিন সিবিসি টেস্ট যেটা আমরা বলি, সেটা করে দেখেন যে হিমোগ্লোবিন আদৌ কম কিনা এখন, তারপরে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিব, সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা যাবে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রশ্নকারী এবং উত্তরদাতা দুজনকেই অনুরোধ করব প্রশ্ন এবং উত্তর দুটি যেন প্রেসাইজ হয়, তাতে আমরা বেশি সংখ্যক শ্রোতার সঙ্গে কথা বলতে পারবো। এবারে আমাদের নোয়াখালীর একজন শ্রোতা আসমা বেগম, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে, তিনি তার প্রশ্নটি করছেন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনি। আমার সমস্যা হয়েছে, আমার ঠান্ডা পানি দিলে আর দিয়ে চুলকা, এবং ঠান্ডা পানি দিলে নাকে পানি জমে, নাকে ভিতরে চুল। আর ঠান্ডা পানি থেকে যেটা সমস্যা, হ্যাঁ এটা আসলে ঠিক রক্তশূন্যতা জনিত সমস্যা না, এটা অ্যালার্জি জনিত সমস্যা। ঠান্ডা পানিতে অনেকের অ্যালার্জি থাকে, তো তাহলে ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে হবে, অথবা অ্যালার্জি কমানোর জন্য কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে। এবারে ফরিদপুরের শ্রোতা রাকিবুল ইসলাম। জি, আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া রোগের সঠিক চিকিৎসা কোথায় পাওয়া যাবে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর চিকিৎসা আনুমানিক কত টাকা ব্যয় হবে? আচ্ছা, আসলে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা পাওয়া যাবে যেসব সেন্টারগুলোতে রক্তরোগ চিকিৎসা হয়, যেমন হেমাটোলজি বিভাগ, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে খোঁজ করলে রক্তের সমস্যা অথবা হেমাটোলজি বিভাগ যেখানে আছে সেসব জায়গাগুলোতে থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা হয়। এছাড়াও যেখানে রক্তের বিভাগ নাই, কিন্তু মেডিসিন ডিপার্টমেন্ট আছে, সেখানেও থ্যালাসেমিয়া চিকিৎসা হতে পারে। আর থ্যালাসেমিয়া চিকিৎসার খরচটা সম্পর্কে বলার আগে, থ্যালাসেমিয়া রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসা, যাদের মৃদু লক্ষণ থাকে তাদেরকে তেমন কোনো চিকিৎসার খরচ হয় না, খুবই অল্প চিকিৎসায় তাদের ভালো থাকে। কিন্তু যাদের লক্ষণটা তীব্র থাকে বা এনিমিয়া বা রক্তশূন্যতার পরিমাণ বেশি থাকে, তাদেরকে প্রয়োজনে রক্ত ভরতে হয়, আবার আয়রন চিলেশনও করতে হয়। সেজন্য যাদের আয়রন চিলেশন লাগে তাদের আবার একটু বেশি খরচ হতে পারে। আবার কোনো সেন্টারে আয়রন চিলেশন বিনা পয়সাতেও করা হয়, তো সেগুলো মানে চিলেশনের মেশিনটা আছে, কাজেই তখন খরচ কম হয়। আপনাদেরকে একটু খুঁজতে হবে কোথায় রক্তের হেমাটোলজি বিভাগ আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, এবং অন্যান্য মেডিকেল কলেজ অনেক জায়গাতেই রক্তরোগের চিকিৎসার ব্যবস্থা আছে। এবারে নওগাঁর শ্রোতা ফিমা ফেরদৌস, তিনি তার প্রশ্নটি করবেন। আমার কাজিনের বয়স 22, ওর হচ্ছে হিমোগ্লোবিন সবসময় কম থাকে, হিমোগ্লোবিনের পার্সেন্ট দেখা যায় যে 6.08 এরকম সামথিং থাকে। তো মাঝে মাঝে এই সমস্যাটা হয়, আর ওর যখন মেনস্ট্রুয়েশন হয় তখন এই সমস্যাটা আরো বেশি হয়, আর মেনস্ট্রুয়েশনটা বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকে। তো এর মধ্যে ওর এখন যে সমস্যাগুলো হচ্ছে, হিমোগ্লোবিন 6.08%, ফলে ওর শরীরটা অনেক দুর্বল এবং চোখের নিচে কালো স্পট পড়ছে এবং শরীরে অনেক জায়গায় ঘা দেখা যাচ্ছে। তো ডক্টরের কাছে আমরা গিয়েছিলাম, ওখান থেকে ওরা বলছে যে এটা একটা হরমোনাল প্রবলেম এবং শরীরে নাকি রক্ত কম উৎপন্ন হয়। তো উনি একটা ট্যাবলেট সাজেস্ট করেছেন, গাইনোভা, আর উনি বলছেন যে ফলিক অ্যাসিড, আয়রন খাইতে হবে। তো ওগুলো খাচ্ছে, তারপরেও এই সমস্যাটা অনেকদিন ধরে ভুগতেছে, 3-4 বছর ধরে, ভালো হয় না আর কি। তো আমরা কি করবো এখন? আচ্ছা, তাহলে এখানে দুইটা সমস্যা, একটা হলো রক্তশূন্যতা জনিত সমস্যা, আর যে কারণে রক্তশূন্যতা তৈরি হচ্ছে সেটা যেহেতু তার মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, তাহলে যে কারণে রক্তশূন্যতা হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য এটাকে গাইনোকোলজিস্টের কাছে দেখিয়ে কেন মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হয় সেই কারণটা বের করে চিকিৎসা করতে হবে। এবার আসেন রক্তশূন্যতা জনিত সমস্যায়। ওনার যদি হিমোগ্লোবিন 6-এর নিচে থাকে তাহলে এটা সিভিয়ার এনিমিয়া, কাজেই এটাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করতে হবে। সাধারণত একটু সিভিয়ার এনিমিয়া হয়ে গেলে আমরা আয়রন ব্লাড ট্রান্সফিউশন দিই। ব্লাড ট্রান্সফিউশন 1 বা 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন দিয়ে একটু সেফ লেভেলে আসলে তাকে আমরা আয়রন দিব।
আয়রনটা ইনজেকশনের মাধ্যমেও হতে পারে অথবা মুখে খাওয়ার আয়রনও হতে পারে। যদি মুখে খাওয়ার আয়রন টলারেট হয় তাহলে মুখে পরিমিত ডোজে আয়রন খাবে, যেমন 3 বেলা 3টা করে, একটি করে টোটাল 3টা আয়রন সেবন করবে। এছাড়া যদি আয়রনের সমস্যা হয় ওরাল আয়রনে, তাহলে ইনজেকশন নিতে হবে। আর সেই সাথে তার মাসিকের সমস্যার সমাধানটা করলেই তার আয়রন রক্তের ঘাটতিটা পূরণ হবে। আপনাকে ধন্যবাদ। এবার রংপুরের শ্রোতা হাবিবা আক্তার। হ্যাঁ, আমাদের চারিদিকে আত্মীয় স্বজন এবং একটু আশেপাশে তাকালেই শোনা যায় যে প্রায় বাড়িগুলোতে অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষের উচ্চ রক্তচাপ, এবং এর ফলে জীবনের সব দিক থেকে অন্ধকার হয়ে আসছে। বিভিন্ন কাজকর্মে তারা অংশগ্রহণ করতে পারে না। যেমন আমরা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সব বয়সের মানুষদের মধ্যে ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এই ভয়াবহ উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে হলে প্রতিরোধমূলক ব্যবস্থা কি? আক্রান্ত হয়ে গেলে সহজ সরল এবং একদম সাধারণ চিকিৎসা নিয়ে কিভাবে আরোগ্য সম্ভব, প্লিজ একটু বলবেন। আচ্ছা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যাটা সাধারণত একটু বেশি বয়সেই হয়ে থাকে। রক্ত শূন্যতার সাথে কিন্তু উচ্চ রক্তচাপের তেমন কোনো সম্পর্ক সাধারণত থাকে না। উচ্চ রক্তচাপের আমাদের প্রধান কারণই আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল, যে আমরা এখন বেশি চলাফেরা করি না, বেশি এক্সারসাইজ করি না, আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসটা একটু আগেকার দিনের তুলনায় অন্যরকম হয়ে গেছে। আমরা ফ্যাটি ফুড বেশি খাই, শাকসবজি কম খাই, এসব কারণে উচ্চ রক্তচাপ সেই সাথে ডায়াবেটিস এই সমস্যাগুলো বেড়ে গেছে। সুতরাং আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাপনের প্রণালী এগুলা পাল্টাতে হবে। সেই সাথে কিছু ওষুধ খেয়ে এই উচ্চ রক্তচাপ যাদের অলরেডি হয়ে গেছে তাদের সেই উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে। আর এর সাথে আসলে রক্তশূন্যতার সাথে সম্পর্ক নাই। এবারে আমাদের রংপুরের আরেকজন শ্রোতা শামসুন নাহার ময়না, তিনি তার প্রশ্নটি নিয়ে আসবেন। জি, সমস্যা হচ্ছে যে আমি চোখে ঝাপসা দেখি, মাথা ঝিমঝিম করে এবং মাথার ভিতরটা ঘুরে এমন, আর আমি অল্পতেই হাঁপিয়ে যাই, মনে থাকে না। যদি কোনো কিছু পড়ি কিন্তু বুঝি, কিন্তু তারপর তখন সেটা মনে থাকছে, কিন্তু একটু সময় পেরিয়ে গেলে আর সেটা মনে থাকছে না। আর আমার প্রতি মাসে 2-1 কেজি ওজন কমে অথবা বাড়ে, স্বাভাবিক থেকে হয়তো কমে, নয়তো আবার স্বাভাবিকে আসে। আর হচ্ছে কি যে আমার 2 মাস থেকে অ্যালার্জি, তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে অনেক পুষ্টিকর খাবার খেতে পারছি না। আসলে এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, আপনি যে লক্ষণগুলো বললেন আমার মনে হচ্ছে আপনার রক্তশূন্যতা থাকতে পারে। তো রক্তশূন্যতার কিছু লক্ষণ আপনার আছে, সুতরাং সেটা কনফার্ম করার জন্য একটা রক্তের সিবিসি টেস্ট করেন। সিবিসি টেস্টের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে হিমোগ্লোবিন লেভেলটা কত আছে। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে খুব সম্ভবত আপনার আয়রনের ঘাটতি থাকতে পারে, কারণ এটাই মোস্ট কমন কজ। তো আয়রন লেভেলটাও দেখা যায় রক্তের টেস্ট করে, আয়রনের পরিমাণটাও একটা টেস্ট করে বোঝা যায়। নিকটস্থ কোনো ডাক্তারের কাছে গেলে উনি আপনাকে সেই টেস্টটা করতে দিবে। যদি দেখা যায় আসলে আয়রনের ঘাটতি আছে তাহলে আপনাকে আমরা প্রয়োজনীয় খাবারের সাথে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দিব। এবং কচু, কলা, কলিজা, যেসব ফল কাটলে কালো হয়ে যায়, এই ধরনের খাবারগুলোতে আয়রন বেশি থাকে। আপনার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন বা বাধা না থাকে তাহলে আপনি এই খাবারগুলো খেতে পারেন। আশা করি আপনার রক্তশূন্যতা কারেকশন হবে। এবারে ঢাকার শ্রোতা রোকসানা এমা তার প্রশ্নটি করবেন। আমি আশা করব খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন, এবং কারণ আমাদের হাতে সময় খুব কম আছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার আপুর অ্যালার্জি বেশি, ওকে ডাক্তার বলছে যে ওর রক্ত অ্যালার্জি, সেজন্য ওকে খাবার বেশি খেতে খেতে পুষ্টির ঘাটতি হয়ে যাচ্ছে। রিকভারি করা এখন এটা এটা কি একেবারে নির্ভর করা সম্ভব কিনা, কিংবা কিভাবে করা যাবে? আপনার বলতে যাচ্ছেন অ্যালার্জি বেশি আছে, তাই তো? জি, আমি বুঝি নাই। জি, রক্তে অ্যালার্জি বেশি আছে। রক্তে অ্যালার্জি আসলে মাপা না মেপে এমনি কেউ বলতে পারে না, কোনো উইদাউট এনি টেস্ট এটা কেউ বলতে পারে না যে রক্তে অ্যালার্জি আছে। অনেক সময় আমাদের স্পেসিফিক ফুড অথবা কোনো স্পেসিফিক এজেন্টের সাথে অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়। সেটা অনেক সময় রক্তের টেস্টে ইওসিনোফিলের পরিমাণটা বেশি থাকলে সেটা একটা ধারণা করা যেতে পারে, অথবা রক্তে একটা ইমিউনোগ্লোবিউলিন আছে, ইমিউনোগ্লোবিউলিন ই, এই দুটার পরিমাণ যদি বেশি হয় তাহলে আমরা ভাবতে পারি যে তার কোনো একটা এজেন্ট অথবা কোনো একটা খাবারে অ্যালার্জি আছে। এবং তখন আমরা সেটা হিস্ট্রি থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোন খাবার বা কোন জিনিসের সংস্পর্শে ওনার অ্যালার্জি হচ্ছে।
করছে, সেটাকে আইডেন্টিফাই করে তারপরে আমরা সেইটাকে অ্যাভয়েড করতে বলি, সেই খাবারটাকে অথবা এজেন্টটাকে। আপনাকে অনেক ধন্যবাদ। এই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব ফোন ইন, কারণ সময় স্বল্পতার কারণে অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি। ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে, সেখানে রয়েছেন পুলক গুপ্ত। ধন্যবাদ সাইদা। শুনছিলেন বিশেষজ্ঞের উপস্থিতিতে স্বাস্থ্য সংক্রান্ত ফোন ইন। এবারে অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে নাগর্নো কারাবাখের যুদ্ধে তার বাহিনীর বহু সৈন্য হতাহত হয়েছে এবং আজেরি বাহিনী কিছু সাফল্য পেয়েছে। আর শুধু মেডিকেল রিপোর্ট না থাকার কারণে ধর্ষণের মামলার আসামি খালাস পেতে পারে না বাংলাদেশের হাইকোর্ট। এরকম একটি রায় দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল বলছেন যে ভবিষ্যতের মামলাগুলোর ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ হতে পারে। শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ শুনতে পাবেন আগামীকাল সন্ধে 7:30টায় বাংলাদেশ সময়, আর ভারতের সময় সন্ধে 7টায় শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।